দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা ইতিমধ্যে জেনেছো আজকে থেকে তোমাদের আইসিটি লাইভ ক্লাস শুরু হয়েছে। সো আমাদের যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে আইসিটি এমসিকিউ ফ্রি লাইভ ক্লাস। তোমাদের এসএসসি যারা 25-এর পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমাদের এই আয়োজন। সো আমাদের এইচএসসি পরীক্ষায় টোটাল 5টা অধ্যায় রয়েছে, তোমরা সবাই জানো। তো আমরা ধারাবাহিকভাবে 5টা অধ্যায়ের জন্য তোমাদের 5টা এমসিকিউ ফ্রি লাইভ ক্লাস রেখেছি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি আমাদের প্রথম লাইভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 1 নিয়ে। তোমরা জানো এটা থিওরিটিক্যাল একটা অধ্যায় এবং খুব সহজেই আমরা চাইলে একটু ভালো করে পড়লে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরীক্ষায় আনসার করতে পারি। সো তোমাদের একটু পরীক্ষার হেল্পিংয়ের জন্য বা তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো বোঝানোর জন্য আজকে তোমাদেরকে আমাদের যে আইসিটি এমসিকিউ ফ্রি যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেখানে আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, কারা কারা যুক্ত হয়েছো, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু করে জানিয়ে দাও। সবাই একসাথে ক্লাসে চলে আসলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। সো তোমরা আমাকে একটু কারা কারা যুক্ত হয়েছো, কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে যাও। এরপরে আর যারা 25-এর পরীক্ষার্থী রয়েছে সবাইকে একটু ক্লাসটাতে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাব্বির রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাহমিদা আক্তার, আচ্ছা তোমরা অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের দেখতে পাচ্ছি অনেকেই। আচ্ছা হ্যাঁ, আমাদের একটু ক্লাসটা দেরি হয়ে গেছে কারণ আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, যার কারণে যথাসময়ে আমরা শুরু করতে পারি নাই। ওকে, ইনশাআল্লাহ পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো আমরা যথাসময়ে শুরু করার চেষ্টা করব। সো আচ্ছা, তোমরা একটু আমাকে যুক্ত হয়েছো যারা, তোমরা আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা আর কোন জায়গা থেকে যুক্ত হয়েছ সবাই একটু করে মেনশন করে দাও। আমরা মূল ক্লাসে প্রবেশ করছি এর ফাঁকে। সো তোমরা জানো আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব। সো চ্যাপ্টার 1 হচ্ছে খুব সহজ একটা অধ্যায়, বেশ কিছু টপিক থেকে আমাদের এখানে প্রশ্ন হয়। যদি আমাদের আজকের ক্লাসটা মূলত এমসিকিউ বেসড, তারপরও এমসিকিউ তো অবশ্যই তোমাদেরকে করাবো। এখন এখানকার যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষিতে এই অধ্যায়টার নাম। সো এখান থেকে যেই টপিকগুলো থেকে এমসিকিউ হয় সেই টপিকগুলোর প্রথমে আমি তোমাদের একটু নাম বলে দিব এবং একই সাথে আমাদের যে সিকিউ প্রশ্ন আসে যে টপিকগুলো থেকে সেই টপিকগুলো একটু উল্লেখ করেই আমরা পরবর্তীতে আমাদের মূল এমসিকিউতে চলে যাব, ঠিক আছে? সো তোমরা জানো যে আমাদের বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত যে অধ্যায়টা রয়েছে সেখানে বেশ কিছু টপিক রয়েছে যেখান থেকে আমাদের সিকিউ এমসিকিউ বোথ দুটোটাই হয়। সো তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে তোমরা জানো ভার্চুয়াল রিয়ালিটি, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, ভিআর বলি, ঠিক আছে? ভার্চুয়াল রিয়ালিটি থেকে আমাদের এখানে প্রশ্ন হয়। তারপর আমাদের হচ্ছে ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের যে অংশটা রয়েছে সেই বায়োমেট্রিক্সের অংশ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক বর্তমান সময়ে সমালোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর একই সাথে সেটার সাথে প্রাসঙ্গিকভাবে আমরা বলতে পারি রোবট বা রোবোটিক্স থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দেখতে পাই আমরা। সো এরপরে আরও বেশ কিছু টপিক রয়েছে, বায়ো ইনফরমেটিক্স রয়েছে, আমাদের গ্লোবাল ভিলেজের কথা রয়েছে, তারপর হচ্ছে আমাদের ই কমার্স রয়েছে, টেলিমেডিসিন রয়েছে। এরকম বেশ কিছু টপিক থেকে আমরা দেখি যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। সো আমরা প্রথমে একটু দেখে নিই, আজকে আমরা তোমাদের জন্য কিছু এমসিকিউ রেখেছি। এমসিকিউগুলো পরীক্ষায় কিভাবে হয় সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়, ঠিক আছে? সো সবাই একটু প্রস্তুত হও, আমাদের আনসারগুলো আমরা দেখব। তোমাদের যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা কারা কারা সবার আগে আনসারগুলো দিতে পারো। এগুলো যেহেতু এমসিকিউ ক্লাস, সুতরাং তোমরা খুব চমৎকার করে কি করতে পারবা, আনসার করতে পারবা। সো আমরা প্রথম যে এমসিকিউটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখা যায়। তো তোমরা জানো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এরকম যে
বাস্তবে নয় কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেক করবে তোমার মনে, এরকম একটা ব্যাপার, যেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি। তাহলে বাস্তব নয়, বাস্তবের চেতনা উদ্রেককারী কল্পনা নির্ভর যে বিজ্ঞান, সেটাকে আমরা বলছি ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। এখন ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়? 1 ডাইমেনশনাল বা একমাত্রিক, 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, 3 ডাইমেনশনাল বা চতুর্মাত্রিক, কোন ধরনের ছবি আমরা দেখতে পাই? দেখি তোমরা একটু আনসার করে জানাও তো কার কার আনসার সঠিক হয়, আমরা একটু দেখব। যদিও এই প্রশ্নগুলো তোমরা এর আগেও পড়েছ, তোমরা অনেকেই এগুলো করেছ, সো একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের কোন ধরনের আমরা ছবি দেখতে পাই। ঠিক আছে, একমাত্রিক ছবিগুলো হচ্ছে শুধু দৈর্ঘ্য থাকে, দ্বিমাত্রিক মানে দৈর্ঘ্য প্রস্থ থাকে, আর ত্রিমাত্রিক মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে থাকে। সো তোমরা অনেকেই জানো ইতিমধ্যে সেগুলো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াসমিন হক ইস্যু আনসার করেছে গ, তারপর হচ্ছে অজিত দাস আনসার করেছে, তামান্না ইসলাম ইল আনসার করেছে সি, আব্দুর রহিম আনসার করেছ, ফাহমিদ আক্তার আনসার করেছ। চমৎকার, তোমরা সবাই সঠিক আনসার দিয়েছ। আমরা আনসার দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে মূলত আমরা 3 ডাইমেনশনাল একটা বাস্তবের মতো, একটা বাস্তব মানুষ যেমন দেখতে, একটা ছবি যেমন ত্রিমাত্রিক দেখতে, একটা গাছ ত্রিমাত্রিক দেখতে যেমন, সেরকম বাস্তবের মতো করেই আমরা হচ্ছে এখানে কি দেখতে পারি, ছবিগুলো দেখতে পারি। আচ্ছা, তো তোমাদের যাদের আনসার সঠিক হয়েছে তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন, সবারই আনসার সঠিক হয়েছে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স, ঠিক আছে, টেলিপ্রেজেন্সের উপস্থিতি বা প্রয়োগ কোন জায়গায় হয়? টেলিপ্রেজেন্স বলতে বোঝাচ্ছে তোমার কোন একটা ব্যক্তি বা কোনো জিনিস যখন আমাদের সামনে বাস্তবে উপস্থিত থাকে, তখন আমাদের মধ্যে যে একটা অনুভূতি সৃষ্টি হয়। ঠিক আছে, কোনো একটা জিনিস, কোনো একটা ব্যক্তি, কোনো বস্তু যদি আমাদের সামনে থাকে, তখন আমাদের মধ্যে যে অনুভূতিটা তৈরি হয়, সেরকম একটা ব্যাপার হচ্ছে টেলিপ্রেজেন্স। তো টেলিপ্রেজেন্সের ক্ষেত্রে আমরা প্রয়োগ ক্ষেত্র কোন জায়গায় বলতে পারি? ক্রায়োসার্জারির ক্ষেত্রে, বায়োমেট্রিক্সের ক্ষেত্রে, ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনটা বলো? ওয়াও, আচ্ছা, দেখতে পাচ্ছি নাইমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ফাহমিদা আনসার করেছ, মাসুদ রানা আনসার করেছে, তাবাসসুম শিমু আনসার করেছ, আমাদের প্রিয় শিক্ষার্থী কুবরা শিফা আনসার করেছে, সঞ্জিদ আক্তার। ওয়াও, দেখতেই পাচ্ছি তোমরা চমৎকার করে আনসার করেছো ভার্চুয়াল রিয়েলিটি। গুড। তাহলে টেলিপ্রেজেন্সের উপস্থিতি বা 3 ডাইমেনশনাল ছবি দেখতে পাই আমরা মূলত ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে। গুড, চমৎকার আনসার করছো তোমরা সবাই। আচ্ছা, এরপরে আমাদের এখানে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথম 2টা প্রশ্ন সেট করেছি ভার্চুয়াল রিয়েলিটি থেকে। তার মানে ভার্চুয়াল রিয়েলিটিটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তোমাদের সিকিউর জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেটা বলতে চাচ্ছি, সিকিউর জন্য তোমরা কি পড়তে পারো? ভার্চুয়াল রিয়েলিটি পড়তে পারো, ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটিটা তোমরা সিকিউর জন্য পড়তে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও পরীক্ষায় আমরা দেখি যে প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? দেখি ছটজলদি সবাই আনসার করে ফেলো। আমাদের প্রিয় শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, এটার আনসার কোনটা হবে? তাহলে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার যে প্রযুক্তি, সেটাকে আমরা কি বলবো? বলো। বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা দেখতে পাচ্ছি আনসার করেছো অনেকেই। আচ্ছা, কারা আনসার করেছে একটু দেখে নি। অর্ণব সাহা, আচ্ছা, সি বলেছে। তারপর হচ্ছে তানিশা, তাসনিয়া বলেছে গ হবে। রুদ্রদেব, আচ্ছা, রুদ্র বলেছে গ হবে। তাবাসসুম শিমু, তারপর রিজা, সামিয়া তাসমিন, রিজা। আচ্ছা, তোমরা সবাই বলেছো, যারা আনসার করেছে সবাই বলেছো গ হবে। আমরা আনসারটা একটু দেখে নিই। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গুড। আচ্ছা, সামনের দিকে যদি আগাই, এখন দেখো এখানে একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন রয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষ যেভাবে চিন্তা করে, চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনাটা কোনো যন্ত্রের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে মানুষ যেভাবে চিন্তা করে, সেরকম কোনো কম্পিউটারের মাধ্যমে চিন্তা ভাবনা করার যে সক্ষমতায় রূপদান করা, এই ব্যাপারটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কোথায় অ্যাপ্লাই করি? কৃষিক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি? তাহলে এখানে আমাদের 3টা অপশন রয়েছে।
চারটা অপশন রয়েছে, কতে রয়েছে 1 ও 2, খতে রয়েছে 1 ও 3, গতে রয়েছে 2 এবং 3, ঘতে রয়েছে 1 2 3। তাহলে তোমরা আমাকে একটু বলবা যে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কৃষিক্ষেত্রে, ই কমার্স, যুদ্ধক্ষেত্র, কোনটার ক্ষেত্রে ব্যবহার করি? এখানে তোমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনে রয়েছে, পরীক্ষায় যেভাবে রয়েছে অভিন্ন তথ্যভিত্তিক ওরকম। দ্রুত একটু আনসারটা করে ফেলো, দেখতে চাচ্ছি তোমরা কারা কারা সঠিক আনসার দিচ্ছ। ওয়াও, চমৎকার। ইতিমধ্যে তোমরা আমাদের সুমন খান আনসার করেছে ঘ হবে। তারপর দেখতে পাচ্ছি সামিয়া রহমান, ফাহমিদ আক্তার বলেছ। আচ্ছা, সামিয়া রহমান বলেছে খ, ফাহমিদ আক্তার ঘ, 4 বলেছ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত আমরা যুদ্ধক্ষেত্রে ধরো মানুষকে না পাঠিয়ে আমরা যদি রোবটকে পাঠাতে পারি যুদ্ধক্ষেত্রে, কিন্তু রোবটটা তাইলে কি, রোবটটাতে কি ব্যবহার করা হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হবে। তাহলে আমাদের যুদ্ধক্ষেত্রে এটা। ই কমার্সের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের, বিশেষ করে তুমি চিন্তা করে দেখো বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে খাবার সার্ভ করার জন্য। তার মানে ওই রোবটের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা হচ্ছে একটা মানুষের মতো কাজ করার জন্য। তো ই কমার্স বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে মূলত আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটা অ্যাপ্লাই করি না। তাহলে আমাদের কারেন্ট অ্যান্সার হবে কোনটা? 2 এবং 3। তাহলে সঠিক আনসার হচ্ছে কি গ। ঠিক আছে, কৃষিক্ষেত্রে আমরা কিন্তু তেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি না। কৃষিক্ষেত্রে বরঞ্চ আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করি। হ্যাঁ, কম্পিউটার ভিত্তিক যে কম্পিউটার এবং বা জীববিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সো আমরা এখানে মূলত ব্যবহার করব হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করব ই কমার্স এবং যুদ্ধক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমাদের অনেকের একটু ভুল আনসার হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কৃষিক্ষেত্রে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটিতে দেখি, ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল যে প্রেসেন্সের যে অনুভূতি, এটা পাওয়ার জন্য আমাদের স্পেশাল হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়, স্পেশাল চশমা পড়তে হয়, তারপরে স্পেশাল বডি স্যুট পড়তে হয়, এরকম কিছু ডিভাইস রয়েছে আমাদের। ঠিক আছে, তো আমাদের এক্ষেত্রে এখানে বলা হচ্ছে এই এইচএমডি ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমরা এইচএমডি দ্বারা কোনটা নির্দেশ করে? ঠিক আছে, এইচএমডি দ্বারা কোনটা নির্দেশ করে? এইচএমডির পূর্ণরূপ হচ্ছে হেড মাউন্টেড আচ্ছা, তোমরা ইতিমধ্যে আনসারটা একটু দিয়ে দাও। হেড মাউন্টেড ডিসপ্লে। তাহলে এইচএমডি এর পূর্ণরূপ হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আচ্ছা, সো এই যে এইচএমডিটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, এটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহার করি। এখন এই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে যতগুলো ডিভাইস ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটা ডিভাইস হচ্ছে, অন্যতম একটা টুলস হচ্ছে এইচএমডি বা হেড মাউন্টেড ডিসপ্লে। ঠিক আছে, এখন এই এইচএমডি দ্বারা কোনটা নির্দেশ করে? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছ। আমরা দেখতে পাচ্ছি সাইয়েদ মাহবুব হামিম আনসার করেছে ঘ। তারপর দেখতে পাচ্ছি আলফি বলেছে গ। তারপর হচ্ছে তাসনিয়া বলেছে গ হবে। নুসাইবা তিতি ক বলেছ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকে অনেক আনসার করেছো। এখানে এইচএমডি মূলত একটা বিশেষ চশমাকে বোঝাচ্ছে। আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটির ফিলটা নিতে চাই তখন আমাদের স্পেশাল যে বডি স্যুট পড়তে হয়, হ্যান্ড গ্লাভস পড়তে হয়, স্পেশাল একটা চশমা পড়তে হয়। এই চশমাটাকে বলা হচ্ছে মূলত এইচএমডি। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে কোনটা? কারেক্ট আনসার হবে বিশেষ চশমা। ঠিক আছে, আমাদের এখানে নুসাইবা তিথি তুমি সঠিক আনসার করেছো। যাদের যাদের সঠিক হয়েছে তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটা প্রশ্ন রয়েছে, এটা তোমরা সবাই পারবে। দ্রুত একটু আনসার করে দাও তো, এটা কত হবে? আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমরা কোথায় ব্যবহার করব? বায়োমেট্রিক্সের ক্ষেত্রে, বায়োইনফরমেটিক্সের ক্ষেত্রে, রোবোটিক্সের ক্ষেত্রে, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে কোনটা হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, দ্রুত একটু আনসার করে সবাই।
আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা অনেকে গ আনসার করেছো, গ আনসার করেছে, গুড। হুম, চমৎকার চমৎকার। আচ্ছা, গুড। তাহলে এটা সবারই হয়েছে, এটা কিন্তু রোবোটিক্সে হবে, তোমরা এর আগে দেখেছো এটা। আচ্ছা, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? একটা রোবট কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে? আমাদের এই প্রশ্নটাও খুব কমন একটা প্রশ্ন, পরীক্ষায় বারবার আসে। আশা করি তোমরা সবাই পারবে। কাজের প্রয়োজনে একটা রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবট? আচ্ছা, রোবটের ব্যাপারে যদি একটু বলি, এই ফাঁকে তোমরা একটু আনসারটা করে ফেলো। এর মধ্যে তোমাদের একটু রোবট সম্পর্কে যদি বলি, রোবট যেটা স্লাভিক শব্দ রোবোটা থেকে এসেছে, ঠিক আছে, রোবোটা, যার অর্থ হচ্ছে শ্রমিক, ঠিক আছে। এখন এই রোবটটা হচ্ছে একটা যন্ত্র, একটা ডিভাইস, যেখানে প্রোগ্রামিং এবং কম্পিউটার প্রোগ্রামিং এবং হচ্ছে টেলিকমিউনিকেশনের মাধ্যমে আমাদের একটা ইলেকট্রনিক যন্ত্র, যেটা আমরা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কি করা হয়, পরিচালনা করা হয়, ঠিক আছে। তাহলে রোবট হচ্ছে একটা যন্ত্র যার মাধ্যমে আমরা আমাদের মানুষের কষ্টসাধ্য কাজগুলোকে খুব সহজভাবে তাদের মাধ্যমে আমরা করে নিতে পারি। তো বিভিন্ন উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রোবট তৈরি করা হয়, এক একটা কাজের উদ্দেশ্যে এক এক ধরনের রোবট তৈরি করা হয়। এখন কাজের প্রয়োজন একটা রোবট কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে? তো এখানে তোমাদের অনেকের আনসার দেখতে পাচ্ছি আমি, তোমরা অনেকেই আনসার দিয়েছো, অনেকের গুলো শুদ্ধ হচ্ছে, আবার অনেকের একটু ভুলও হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, শ্রাবণ বলেছে। আচ্ছা, অনেকের কমেন্টগুলো একটু দেরিতে আসে, যার কারণে হয়তো একটু দেরিতে হয়, এই কারণে আর কি, ঠিক আছে। শ্রাবণ দাস, এই যে কমেন্টটা পড়ে দিলাম। আমাদের নূর আলম আনসার করেছে 4 হবে, তারপর হচ্ছে অর্ণব সাহা বলেছে ডি হবে, সঞ্জু রহমান 360 ডিগ্রি। আচ্ছা, ইস্পিতা আহমেদ, তানহা, আচ্ছা চমৎকার, তানিয়া মারওয়া, রাদিহা আক্তার 360 ডিগ্রি, চমৎকার। রিমা রহমান, তারপর আমাদের লিখছে পরশ। আচ্ছা, পরশ, সবারগুলোই চমৎকার করে হয়েছে, চমৎকার করে হয়েছে, চমৎকার করে হয়েছে। আচ্ছা, আমাদের তাহলে এটার আনসার কোনটা হবে? 360 ডিগ্রি। একটা রোবটকে কাজের প্রয়োজনে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। রোবট থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, এটা পরীক্ষায় প্রায় সময় দেখা যায়, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে বলো? এটা দ্রুত আনসার করবা যে অ্যাকচুয়েটর আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। তাবাসসুম শিমু, তানভি আক্তার, স্যার আজকে থেকে কি আপনার ফ্রি ক্লাস শুরু? হ্যাঁ, আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, তোমাদের আইসিটির যে 5টা অধ্যায়ের উপর 5টা ফ্রি ক্লাস হবে ধারাবাহিকভাবে। তো আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। এরপরে আমাদের তাবাসসুম শিবু, আচ্ছা গোল্ডেন বেসে দেখা হলো না। আচ্ছা, আজকে গোল্ডেন বেসে দেখা হলো না, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল। আমি কিন্তু ঠিক সময়ে 7টায় তোমাদের সাথে ক্লাস থাকার কথা ছিল গোল্ডেন বেসে। সো এখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে বসে থাকতে হয়েছে অন্ধকারে, ঠিক আছে। সো এমনকি লাইভ ক্লাসটাও শুরু করতে আমাদের দেরি হয়ে গেছে যথাসময়ে, এই আর কি। আচ্ছা, সিয়াম, চমৎকার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, তোমরা জানো যে অ্যাকচুয়েটর মোটর ব্যবহার করা হয় রোবোটিক্সের ক্ষেত্রে। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে রোবোটিক্স। এখন অ্যাকচুয়েটরের ব্যাপারে আরও কিছু প্রশ্ন পরীক্ষা আসে। অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? অ্যাকচুয়েটর বলতে মূলত বোঝায় যে রোবটের যে হাত, পা এবং রোবটের যে পেশি, এই অংশটাকে মূলত আমরা অ্যাকচুয়েটর হিসেবে বিবেচনা করি। তাহলে রোবটের হাত, পা এবং হচ্ছে পেশিকে আমরা কি বলবো? অ্যাকচুয়েটর বলবো। তাহলে অ্যাকচুয়েটর মূলত আমরা ব্যবহার করব কিসের ক্ষেত্রে? রোবোটিক্সের ক্ষেত্রে, রোবোটিক্স বা রোবটের ক্ষেত্রে। চমৎকার আনসার করেছে সবাই, গুড। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে টপিক থেকে প্রশ্ন করেছি, এই প্রশ্নটা হচ্ছে মূলত ক্রায়ো সার্জারি থেকে। কিস থেকে? ক্রায়ো সার্জারি, ঠিক আছে, ক্রায়ো সার্জারি। ওকে, তো ক্রায়ো সার্জারি মূলত একটা চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, এটা বলার আগে তোমরা এর ফাঁকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? এটার আনসারটা বলে ফেলো। একই সাথে আমি তোমাদের একটু ক্রায়ো সার্জারির ব্যাপার যদি বলি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকেও সিকিউ প্রশ্ন হয়। হ্যাঁ, চমৎকার। আলফি চমৎকার বলেছ, রোবটের হাত পা। ওকে, আচ্ছা, তাবাসসুম শিমু বলেছে ক খ গ ঘ যে কোনো একটা হবে। ওয়েল ডান, সুপার ম্যাথের স্টুডেন্ট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি।
এই ক্রায়ো শব্দটা দ্বারা মূলত বোঝায় যে হাতের কাজ, হাতের কাজ, ঠিক আছে, মানে হাত দিয়ে করা হয়। এরপর সার্জারি মানে হচ্ছে, আচ্ছা ক্রায়ো মানে হচ্ছে, সরি, সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, আচ্ছা সার্জারি হচ্ছে হাতের কাজ, আর ক্রায়ো মানে হচ্ছে অত্যন্ত শীতল, অত্যন্ত শীতল, ওকে, অত্যন্ত শীতল। আচ্ছা, তাহলে ক্রায়ো দ্বারা কি বুঝবো আমরা? অত্যন্ত শীতল, তীব্র ঠান্ডা। সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, তার মানে ক্রায়ো সার্জারির দ্বারা বোঝায় যে মূলত অত্যন্ত ঠান্ডা বা খুব নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে কোনো চিকিৎসা দেওয়া, অপারেশন করা, সার্জারি করা, সেটাকে আমরা কি বলি? ক্রায়ো সার্জারি। এখন ক্রায়ো সার্জারির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে কিছু গ্যাস ব্যবহার করা হয়, কিছু গ্যাস ব্যবহার করা হয় অত্যন্ত শীতল তাপমাত্রায়, যেগুলো দিয়ে চিকিৎসা করা হয়, এগুলোকে বলা হয় ক্রায়ো এজেন্ট। কি বলা হয়? ক্রায়ো এজেন্ট। এই ক্রায়ো এজেন্টগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্রায়ো এজেন্ট রয়েছে। সো আমাদের পরীক্ষায় ক্রায়ো এজেন্ট থেকেও পরীক্ষায় প্রশ্ন দেখতে পারি। আমি যদি একটু বলি, তাহলে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা দেওয়ার পদ্ধতি, চিকিৎসা পদ্ধতিকে আমরা বলবো ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিতে আমাদের কিছু গ্যাস ব্যবহার করা হয়, যেদেরকে বলা হয় ক্রায়ো এজেন্ট। কি বলা হয়? ক্রায়ো এজেন্ট। তার মধ্যে রয়েছে আমাদের আর্গন, রয়েছে আর্গন, ঠিক আছে, আর্গন। তারপর হচ্ছে তরল কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে তরল নাইট্রোজেন, নাইট্রোজেন ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এরপর হচ্ছে অক্সিজেন। আচ্ছা, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? তাহলে এটা আনসার কি দেখেছো দেখি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ক বলেছ, দেখতে পাচ্ছি তোমরা অনেকে আনসার করেছো -41 থেকে 196। আচ্ছা, ইসপিত আহমেদ বলেছে। এরপর হচ্ছে আমাদের বলছে তাইবা, তাইবা আক্তার বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ক্লাস কখন স্টার্ট হয়েছে? মাত্র আসলাম আমি। ওকে তাইবা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ক্লাসটাও একটু দেরিতে শুরু হয়েছে অনাকাঙ্ক্ষিত কারণে। আচ্ছা, পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ সঠিক সময়ে শুরু হয়ে যাবে। আচ্ছা, এর এই ফাঁকে তোমাদের একটু আমাদের এটার আনসার তোমরা অনেকে সঠিকভাবে দিয়েছ, আমি দেখেছি। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হচ্ছে -41 থেকে 196 ডিগ্রি। তাহলে এই তাপমাত্রার মধ্যে আমাদের কোষের মধ্যে, আমাদের যে বডিতে কোষ রয়েছে, কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে ক্রায়ো সার্জারি মানে হচ্ছে কি বলেছি? অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা দেওয়া বা অপারেশন করা, যেটাকে আমরা বলি। সো এখানে যে সকল গ্যাস ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ক্রায়ো এজেন্ট। ক্রায়ো এজেন্টের মধ্যে রয়েছে আর্গন, তরল নাইট্রোজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, এইগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান। আচ্ছা, প্রধান উপাদান, কোন উপাদানটা ব্যবহার করা হয়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, বলো কোনটা হবে? সঠিক আনসার কোনটা হবে বলো? আচ্ছা, অর্ডিনারি ম্যান, অর্ডিনারি ম্যান বলেছে খ হবে। জান্নাত বলেছে খ, গুড। আচ্ছা, তোমাদের তো এর আগে বলেই দিয়েছি আমি, ক্রায়ো এজেন্ট যেগুলো মূলত সেগুলোই হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান। যেগুলো ক্রায়ো এজেন্ট সেগুলি হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান। তাইলে আমাদের এখানে সঠিক আনসার কোনটা হবে বলো? সঠিক আনসার কোনটা হবে? নাইট্রোজেন, ঠিক আছে। আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন এগুলো ব্যবহার করা হয় না। এরপর কোন প্রযুক্তির মাধ্যমে, এরপর আমরা নতুন আরেকটা টপিক্সে চলে গেছি। এই টপিক্সটা তোমরা আগে আনসার করো, তারপর আমি একটু বিস্তারিত বলবো যে এটা কোন টপিকের প্রশ্ন, তোমরা ধরতে পারছো কিনা একটু দেখি। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য, এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, 30 মার্কের প্রশ্ন। সিকিউতে এই টপিক থেকে প্রশ্ন আসে, প্রায় সময় আমরা দেখতে পাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করতে। তাহলে কোন প্রযুক্তির সাহায্যে একটা মানুষকে ইউনিকভাবে, অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবো? ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেটিক্স, বলো।
আচ্ছা, কোনটা সঠিক আনসার? আচ্ছা, এখানে আমাদের বলেছে খ হবে, সুমনা, ইয়াসমিন, স্মৃতি, তাবাসসুম, শিমু বলেছে খ বা গ, দুইটা বললে তো হবে না, পরীক্ষায় তো অপশন একটাই দাগাতে হবে। নাইম ইসলাম বলেছে ক হবে, সম্রাট ইসলাম। আচ্ছা, সম্রাট ইসলাম বলেছে। তারপর হচ্ছে মৃদা, শ্রাবণ। আচ্ছা, আগের এমসিকিউ কোনটা? আচ্ছা, আমাদের এখানে সৌরবী আইজা বায়োমেট্রিক বলেছে, চমৎকার। এটা সবারই আনসার হয়েছে। মূলত এখানে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই বায়োমেট্রিক্স টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বায়োমেট্রিক্সের মধ্যে বেশ কিছু টপিক রয়েছে, বেশ কিছু শাখা রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউর জন্য। তোমরা জানো যে আঙ্গুলের ছাপ, যেটাকে আমরা বলি আঙ্গুলের ছাপ, ঠিক আছে, আঙ্গুলের ছাপটা যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলতে পারি। কি বলতে পারি স্যার? যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলতে পারি, ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্টটা আমাদের জন্য খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক ফিঙ্গারপ্রিন্ট। তো ফিঙ্গারপ্রিন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, বায়োমেট্রিক্সের একটা অংশ। তারপর বায়োমেট্রিক্স, যেমন আমরা যখন কোনো সিম কিনতে চাই বা পাসপোর্ট করতে যাই বা আইডি কার্ড তৈরি করতে যাই, তখন আমাদের কিন্তু হাতের আঙ্গুলের ছাপ দিতে হয়। এটা একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলের ছাপ ইউনিক বা অদ্বিতীয়, কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না। এই জন্য এই হাতের আঙ্গুলের ছাপ ব্যবহার করে কোনো একটা ব্যক্তিকে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। সুতরাং এটা একটা বায়োমেট্রিক্স, ঠিক আছে। সো বায়োমেট্রিক্স প্রযুক্তির মধ্যে এরপর আমাদের রয়েছে রেটিনা স্ক্যান, আইরিস অ্যান্ড রেটিনা স্ক্যান, আইরিস অ্যান্ড রেটিনা স্ক্যান। এই রেটিনা স্ক্যান, এই রেটিনা এবং আইরিস, এইটার মাধ্যমে আমরা কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। তারপর আমাদের হ্যান্ড জিওমেট্রি, প্রত্যেকটা মানুষের যে হাতের যে ছাপ রয়েছে, হ্যান্ড জিওমেট্রি, হাতের ছাপ দ্বারা আমরা কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। দেন আমাদের যে প্রত্যেকটা মানুষের মুখমণ্ডলের একটা যে স্ট্রাকচার রয়েছে, এটা দিয়ে আমরা কোনো একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। কোনো মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবা যে ইউনিক পেস প্যাটার্ন রয়েছে। দুই চোখের মধ্যবর্তী দূরত্ব, চোখ থেকে চোয়ালের যে দূরত্ব, নাকের যে উচ্চতা, এগুলোর মাধ্যমে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। সেটার বাস্তব প্রমাণ কিন্তু আমরা সবাই দেখেছি। আমাদের হাতে হাতে যে মোবাইল ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসের মধ্যে দেখবা যে ফেস লক রয়েছে। তাহলে যেই ফেসটা আগে থেকে সেট করা থাকবে, ওই মুখের সামনে নিলেই দেখবো যে আমরা মোবাইলের লক খুলে যায়। অন্য কোনো ব্যক্তি এসে যখন মোবাইলটাকে তার মুখের সামনে নিয়ে যায়, তখন কিন্তু মোবাইলের লক খুলে না। তার মানে মুখের যে গঠন, মুখের যে স্ট্রাকচার, জ্যামিতিক যে গঠন, এটা কিন্তু এক একটা ব্যক্তির জন্য এক এক রকম হয়ে থাকে। এই কারণে ফেস রিকগনিশন বা মানুষের মুখমণ্ডলের সাহায্যে একটা মানুষকে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। এটাও আমাদের হচ্ছে একটা বায়োমেট্রিক্সের অংশ। সো এই যে টপিকগুলো রয়েছে, সবগুলো টপিকেই আমাদের সিকিউর জন্য দরকার, এবং এখান থেকে আমাদের অনেক বেশি এমসিকিউ আসে। তোমরা সবাই সঠিকভাবে আনসার করেছো। যারা সঠিক আনসার করেছো সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ওকে, এরপর আমাদের ক্রাই সার্জারি থেকে আরেকটা প্রশ্ন রয়ে গেছে এখানে। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার যে চিকিৎসা পদ্ধতি, সেটাকে আমরা কি বলবো? ক্রায়ো সার্জারি বলবো, ঠিক আছে। তোমরা জানো ক্রায়ো সার্জারি, সেটাকে আমরা কি বলি? ক্রায়ো সার্জারি বলি। শীতল তাপমাত্রা প্রয়োগ করে কোষের অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যুগুলোকে আমরা কি করে ফেলি? ধ্বংস করে শরীরটাকে আমরা কি করে ফেলি? সুস্থ করে ফেলি। এটা হচ্ছে ক্রায়ো সার্জারি। তো ক্রায়ো সার্জারিতে যেই ডিভাইসটা দিয়ে গ্যাসগুলো প্রয়োগ করা হয়, উপাদানগুলো প্রয়োগ করা হয়, সেই উপাদানগুলোকে বলা হয় সেই ডিভাইসটাকে বলা হয় ক্রায়োপ্রোব। তাহলে যেই ডিভাইসটা ব্যবহার করা হয় ক্রায়ো সার্জারিতে, সেই ডিভাইসটাকে আমরা বলবো ক্রায়োপ্রোব, ঠিক আছে, ক্রায়োপ্রোব। আর ক্রায়োপ্রোবের মাধ্যমে যেই গ্যাসগুলো আমরা ব্যবহার করি, তাদেরকে বলা হয় ক্রায়ো এজেন্ট। কি বলা হয়? ক্রায়ো এজেন্ট, ঠিক আছে। তাহলে শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা সেবা পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতি বললে আমরা আনসার করবো কোনটা? ক্রায়ো সার্জারি, ঠিক আছে। ওকে, ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি, এই তো ইতিমধ্যে তো আলোচনা করে ফেলেছি। বলো সঠিক আনসার কোনটা হবে? দ্রুত ছটপট আনসার করে দিই। কারা কারা সবার আগে আনসার করছো? সবাইকে দেখতে চাচ্ছি, একটু চমৎকার করে আনসার করে দাও। তোমাদের প্রিপারেশনের একটা ধাপ হচ্ছে এটা। তোমরা যে পড়াশোনা করেছো ইতিমধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সামনে যেই কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে যেগুলো পড়েছো সেটার একটা কি হইতে পারে, এটা রিভিশনের মতো একটা পরীক্ষার মতো হইতে পারে। এই যে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা কতটুকু পারছো নিজেকে যাচাই
যাচাই করার সুবর্ণ সুযোগ এটা। একইভাবে তোমাদের কিন্তু রুটিন দেওয়া হয়েছে কোন দিন কোন অধ্যায়ের পড়া হবে। সো তোমরা ওই দিনের যেই দিন যে ক্লাস হবে সেই ক্লাসের আগে যদি তোমরা যদি অধ্যায়টা একবার রিভিশন দিয়ে দাও, এটা কিন্তু তোমাদের জন্য আরও একটা ভালো প্রিপারেশনে হেল্প করবে। সো তোমরা চাইলে সেটা করতে পারো। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি। তোমাদের এর আগে বলা হয়েছে ক্রায়োসার্জারিতে ব্যবহার করি ক্রায়োপ্রোব, একটা ডিভাইস, একটা যন্ত্র। এরপর স্প্রে ডিভাইস, ওকে। অ্যাকচুয়েটর আমরা জানি যে রোবটের সংশ্লিষ্ট, রোবট রিলেটেড। তাহলে অ্যাকচুয়েটর ইজ রিলেটেড টু রোবট বা রোবোটিক্স। তার মানে ক্রায়োসার্জারিতে অ্যাকচুয়েটর আসবে না। তাহলে আনসার হবে 1 এবং 2। আনসার হবে ক। কোনটা হবে? ক। এখানে তোমরা কিন্তু অনেকেই সি আনসার দিয়েছো। আচ্ছা, সি আনসার দিয়েছো। সি কেন হবে স্যার? 2, 3। 2, 3 কিভাবে হবে? আমাদের তোমাদের তো কিছু এর আগেই বলেছি, অ্যাকচুয়েটর রিলেটেড টু রোবট বা রোবোটিক্স। এটা রোবটের সাথে রিলেটেড, রোবোটিক্সের সাথে রিলেটেড। সুতরাং আমাদের এখানে এই অ্যাকচুয়েটরটা কিন্তু আনসার হবে না। আনসার হবে ক্রায়োপ্রোব এবং হচ্ছে কি স্প্রে ডিভাইস। এটা তো ভুল হওয়ার কথা না স্যার। আমাদের এখানে দেখতে পাচ্ছি তোমরা প্রায় সবাই গ আনসার দিয়েছো 2, 3। এটা তো ভুল হওয়া উচিত হয়নি। হ্যাঁ, এটা তো সবার পারার কথা ছিল। অ্যাকচুয়েটরের ব্যাপারে এর আগে বলেছি, এটা কার সাথে সম্পর্কিত? রোবটের সাথে। রোবটের যে হাত পা পেশি, এগুলোকে আমরা অ্যাকচুয়েটর বলি। তাহলে ক্রায়োসার্জারির সাথে তো এখানে অ্যাকচুয়েটর বা রোবটের কোনো সম্পর্ক নেই। ওকে, চমৎকার। এরপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের, আচ্ছা, আণবিক পর্যায়ে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার প্রযুক্তি। আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ টপিক, হচ্ছে সিকিউ রিলেটেড। কি রিলেটেড? সিকিউ রিলেটেড। সিকিউতে এই টপিক থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে। বেশ কিছু প্রশ্ন এসেছে প্রত্যেক বছরেই, কোনো না কোনো বোর্ডে আমাদের কি রয়েছে, প্রশ্ন আসে। সো আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার যে প্রযুক্তি, সেটাকে আমরা কি বলবো? দ্রুত দেখি তোমরা কার আগে কে আনসার করতে পারো। সবাই দ্রুত আনসার করবা। ওয়াও, গুড। সবাই ডি আনসার করেছে। চমৎকার। অসম্ভব ভালো হয়েছে। আমাদের রুদ্র আনসার করেছে, গ হবে। তারপর আমাদের আলফি আনসার করেছে। তারপর হচ্ছে পূর্ণতা, সায়ারা, লামিশা, পূর্ণতা। আচ্ছা, অনেক লম্বা নাম। তারপর হচ্ছে মনি তাসনিয়া, শ্রাবণ আনসার করেছে। মনি তাসনিয়া বলেছে খ হবে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, দেরিতে মেসেজ যায় না। আচ্ছা, তামান্না ইসলাম ইলা, স্যার নাম্বার সহ দিলে বেটার হয়, কারণ কমেন্ট। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে সেটা বলা হবে। স্লাইডগুলো যারা রেডি করে তাদেরকে বলে দিব যাতে নাম্বারিং সহ থাকে। চমৎকার বলেছে এটা। থ্যাংক ইউ সো মাচ ইলা, চমৎকার একটা পরামর্শ দিয়েছ। তারপর আমাদের কে এম খুরশেদ আলম বলেছে আমারটা হয়েছে। থ্যাংক ইউ। ওকে, স্বপ্নের ছোঁয়া, চমৎকার। সবার আনসার সঠিক হয়েছে। তাহলে আণবিক পর্যায়ে পরিবর্তন করার বা পদার্থকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি ন্যানো টেকনোলজি। এটার জন্য সিকিউর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, পড়বা। এরপরে দেখো সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি। তাহলে সানস্ক্রিন ময়েশ্চার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি? বলো। সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরিতে প্রযুক্তি, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটা জিনিস খেয়াল করো, ক্রায়োসার্জারি কিন্তু শীতল তাপমাত্রা প্রয়োগ করে কোষের যে অস্বাভাবিক বৃদ্ধি সেটা ধ্বংস করবে। তাহলে ক্রায়োসার্জারিটা এখানে হবে না, সানস্ক্রিন ময়েশ্চারের সাথে এটা রিলেটেড না। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে ডিএনএ পরিবর্তন করে আণবিক পর্যায়ে কাজ করবে, বা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা জীবের কোষ অন্য একটা জীবের কোষের সাথে মিশিয়ে যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড। এটাও কিন্তু এখানে হবে না। তাহলে আনসার হবে হয় বায়ো ইনফরমেটিক্স, না হয় ন্যানো টেকনোলজি। কোনটা হবে বলো? আচ্ছা, কোনটা হবে বলো? ওকে, চমৎকার। আচ্ছা,
আচ্ছা, মেসেজ দেরিতে যায় না, ঠিক আছে। ওকে, তাহলে এটার আনসার কোনটা হবে বলো তো? আমাদের সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরিতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব? আচ্ছা, গুড। আচ্ছা, আমাদের জান্নাত বলেছে ঘ হবে। তারপর সাবরিনা সুলতানা ডি বলেছ, অর্ডিনারি ম্যান ঘ। ইস্পিতা আহমেদ ডি। অজিত, আচ্ছা অজিত দাস বলেছে ক হবে। আনসার হবে ন্যানো টেকনোলজি। আনসার কোনটা হবে? ন্যানো টেকনোলজি। তাহলে সানস্ক্রিন ময়েশ্চার তৈরিতে আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করবো আণবিক পর্যায়ে। আচ্ছা, ন্যানো প্রযুক্তির কয়টা ধাপ বলো? তোমাদের কার কার জানা আছে ন্যানো প্রযুক্তির কয়টা ধাপ? ন্যানো প্রযুক্তির কয়টা ধাপ বলো? ন্যানো প্রযুক্তির কয়টা ধাপ? ওয়াও, চমৎকার, তোমরা তো সবাই সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা, সারিকা সিনহা, সব উত্তর দিছি কিন্তু মেসেজ দেরিতে যাচ্ছে। হ্যাঁ, এটা হইতে পারে, হয়তোবা আমি আমার মোবাইলে হয়তোবা দেরিতে আসতেছে। থ্যাংক ইউ সো মাচ সঠিক আনসার যারা দিয়েছো সবাইকে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের গুড সবাই এ বলছে। হ্যাঁ, ন্যানো টেকনোলজির ধাপ হচ্ছে, পদ্ধতি হচ্ছে দুইটা। চমৎকার। আচ্ছা, এরপর উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা তো সবাই পারবে। উচ্চ ফলনশীল শস্য উৎপাদন, এই তো এখন চলে আসলো। এটা অলরেডি বলে ফেলছি কিন্তু এর আগে। দেখো, বায়োমেট্রিক হবে না, কারণ বায়োমেট্রিক একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি, এটা হবে না। ন্যানো টেকনোলজি কোন আণবিক পর্যায়ে কোন একটা পদার্থকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি, ন্যানো টেকনোলজি হবে না। তাহলে হয় বায়ো ইনফরমেটিক্স, না হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটা হবে বলো? ঠিক আছে, ওয়াও, গুড। তাহলে উচ্চ ফলনশীল উৎপাদনে, শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করবো আমরা বলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি ব্যবহার করব? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন আমরা সবাই 9-10 যখন পড়েছি, যারা আর্টস কমার্সে ছিল, তোমাদের সবাই কিন্তু একটা বিজ্ঞান বই ছিল, সেখানে তোমরা দেখছো যে ভেড়ার ক্লোনিং দেখেছ। হ্যাঁ, সো একটা অনুন্নত ভেড়ার সাথে একটা উন্নত ভেড়ার সংমিশ্রণ ঘটিয়ে কিভাবে অধিক উন্নতশীল, অধিক পশমযুক্ত ভেড়ার উৎপাদন করা হয় সেটা তোমরা দেখেছো। এখানে ডিএনএর পরিবর্তন করা হয়। উন্নত কোনো প্রাণীর বা ভেড়ার ডিএনএ থেকে অনুন্নত কোনো প্রাণীর ডিএনএ নিয়ে এখানে আণবিক পর্যায়ে পরিবর্তন করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে, আর ডিএনএ তৈরি করে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও তৈরি করা হয়। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা উচ্চ যে গুণসম্পন্ন, যে অধিক পশম সম্পন্ন যে ভেড়াটা রয়েছে, সেই ভেড়ার মতো করে আমরা আরও পরবর্তীতে অনেক ভেড়ার তৈরি করতে পারি। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও অনুন্নত ফসল থেকে উন্নত ফসল উৎপাদনের জন্য আমরা কি করি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা মূলত কি করি? ব্যবহার করি। ওকে, আচ্ছা, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, তোমরা অনেকে জানো, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা তো আর বোঝার কিছু নেই। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে? এটা জাস্ট মনে রাখার বিষয়। দেখি তোমরা কারা কারা আনসার জানো। এটা আমি একটু দেখি কারা কারা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে। এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন যে কারা কারা দেখি জানো, দ্রুত আনসার করে দেখি আমরা। ওয়াও, চমৎকার, আমাদের আলফি চমৎকার করে আনসার দিয়েছে ফল বল। চমৎকার, গুড, এক্সিলেন্ট। তাহলে এটা একটু মনে রাখবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জন্ম হচ্ছে ফল বর্গ। তোমরা অনেকে হয়তো বা জানো, অনেকে জানো না। এটা যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন, এটা মনে রাখার ব্যাপার, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ আলফি। তারপর আমাদের দেখতে পাচ্ছি, ওয়া, অনেকে আনসার করেছ। মমিতা জাহান মমি, মুশফিকা মৃধা, আচ্ছা রাদিহা আক্তার আনসার করেছে। সারিকা সিনহা আনসার করেছ। মাহবুবা আদৌরি, অজিত দাস আনসার করেছে। মাইশা তাসনিম, চমৎকার, যারা আনসার করেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ ন্যানো টেকনোলজিতে আমরা যে সকল বস্তু আণবিক পর্যায়ে পরিবর্তন করে তৈরি করি তাদেরকে বলা হয় ন্যানো পার্টিকেল। এই ন্যানো পার্টিকেলগুলোর আকৃতি তোমরা সবাই জানো কতটুকু বলো? এক্ষেত্রে আরেকটা সম্পূরক প্রশ্ন বলে দিই, 1 ন্যানোমিটার সমান কত মিটার? তোমরা আমাকে একটু বলো, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান
কত মিটার, এটাও কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। 1 ন্যানোমিটার সমান কত মিটার, ঠিক আছে? এটা একটু আমাকে আনসার করবা, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার হবে, কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? ওকে, বলো, এটা মিটারে হবে। আর ন্যানো পার্টিকেলের আকৃতি কত মিটার? দুইটা প্রশ্ন, এই দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন, ন্যানো টেকনোলজি থেকে পরীক্ষা আমরা আসতে দেখি যে 1 কোটি ভাগের এক। আচ্ছা, চমৎকার। শিমু বিশ্বাস বলেছ 100, লামিয়া তাসনিম বলেছে 100 কোটি ভাগের 1 ভাগ। হ্যাঁ, চমৎকার বলেছ, 100 কোটি ভাগের 1 ভাগ, যেটাকে আমরা বললে হয় tan ইনভার্স 9 মিটার। এটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে, একটু মনে রাখবা তোমরা। 1 ন্যানোমিটার মানে হচ্ছে tan ইনভার্স বা 10⁻⁹ মিটার, বা 100 কোটি ভাগের 1 ভাগ, যেটাকে আমরা বলছি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে 1 ন্যানোমিটার। এটা পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার, এটা একটু মনে রাখবা। এরপর রয়েছে ন্যানো পার্টিকেল, যেটা রয়েছে আমাদের ন্যানো টেকনোলজির সাহায্যে আমরা যে সকল জিনিসগুলো পরিবর্তন করি, নিয়ন্ত্রণ করি, যাদেরকে আমরা ন্যানো পার্টিকেল বলছি। এই ন্যানো পার্টিকেলের আকৃতি কতটুকু বলো? 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 200 ন্যানোমিটার, 1 থেকে 300 ন্যানোমিটার, 1 থেকে 400 ন্যানোমিটার। বলো, এটার আনসার কত হবে? দেখি কারা কারা আনসার দিতে পারো এটা। তারপর আমাদের উজ্জ্বল কান, মোহাম্মদ উজ্জ্বল কান, ক হবে ভাইয়া। যাই হোক, শত শত মেয়েদের মধ্যে আমি এক অসহায় ছেলে। আচ্ছা, এত অসহায় হওয়ার দরকার নেই আমাদের মোহাম্মদ উজ্জ্বল কান, অসহায় হওয়ার কিছুই নেই, ঠিক আছে? তোমার মতো আরও অনেক ছেলে এখানে ক্লাস করছে। ওকে, তারপর হচ্ছে সাদিত, আচ্ছা সাদিত ফারিয়ান, আচ্ছা ক বলেছ। শারিকা সিনহা 100 মিটার, জান্নাতুন নাইম, চমৎকার। আচ্ছা, যেটা প্রশ্ন এখন সেটা হচ্ছে সর্বশেষ আমাদের 1 ন্যানো পার্টিকেল বা ন্যানো পার্টিকেলের আকৃতি, ন্যানো পার্টিকেলের কি আকৃতি। ওকে, এখানে আমাদের আফরিন আক্তার বলেছে ক হবে, রাদিহা আক্তার বলেছে 1 থেকে 100 ন্যানোমিটার, চমৎকার বলেছ। শারমিন জান্নাত বলেছে ক হবে, স্পিত আহমেদ বলেছে এ হবে, চমৎকার চমৎকার। তোমাদের আনসারগুলো সঠিক হয়েছে, তাহলে আমাদের আনসার হবে কত? 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে কত? 100 ন্যানোমিটার। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো আশা করি সবাই বুঝতে পেরেছো সবগুলো। এখানে আমরা মূলত বেশ কিছু টপিক তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের যে টপিকগুলো পরীক্ষায় আসে তার মধ্যে রয়েছে, বলেছি ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন হয়, ক্রাই সার্জারি থেকে প্রশ্ন হয়, বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন হয়, ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন হয়, বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন হয়, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন হয়। এই যে প্রশ্নগুলো, এখান থেকে যে প্রশ্নগুলো মূলত আমাদের পরীক্ষা আসে, সেরকম প্রশ্নগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করেছি। এই টাইপের প্রশ্ন হয় মূলত প্রথম অধ্যায় থেকে। সো আমাদের প্রথম অধ্যায় ওভারঅল আমাদের 25 মার্কের ফাইনাল পরীক্ষায় MCQ 25টা আসে। 25টার মধ্যে প্রথম অধ্যায় থেকে 2টা 3টা 4টা 5টা, এর বাইরে আসে না। 3 4 5টা এতটুকু আসে, সর্বোচ্চ 5টা, 4টা 3টা 5টা এরকম প্রশ্ন আসে। সো একটু ভালো করে এই টপিকগুলো পড়লে, একটু যত্ন নিয়ে যখন পড়বা, ইনশাল্লাহ তোমরা এই প্রশ্নগুলোর আনসার করতে পারবে। অবশ্যই সিকিউর জন্য যে টপিকগুলো বলেছি এগুলো সহ একটু পড়ে ফেলবা, আশা করি তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এই অধ্যায়ের উপর। সো সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে 2য় অধ্যায়ের উপর। তোমাদেরকে তো অলরেডি রুটিন দেওয়া হয়েছে। সো রুটিন ওয়াইজ আমাদের ক্লাসগুলো হবে। সবাইকে বলে দিবা আমাদের ক্লাসগুলোর ব্যাপারে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য এই যে ক্লাসগুলো আয়োজন করা হয়েছে। তোমরা যদি এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে আমাদের এই পরিশ্রমগুলো সার্থক হবে। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের সবার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।